চারদিকে অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, কিন্তু সেই বিষয়গুলোর মধ্যে একটা ব্যাপার আমি দেখলাম, খুব বেশি মানুষ কথা বলছে না এটা নিয়ে, কিন্তু এটা নিয়ে কথা বলাটা আসলে খুব জরুরি। সেটা হচ্ছে আদ্দিন হসপিটাল। এই আদ্দিন হসপিটাল আপনারা জানেন যে গত শনিবারে, মানে 28 তারিখ, কি বলে, দিবাগত রাতে আর কি, মানে 27 তারিখ দিবাগত রাতে যে ঘটনাটা ঘটে, সেখানে কোথাও মানে ওখানে যারা রোগী ভর্তি ছিলেন তারা বলছেন যে 11 জন মারা গেছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত বলেছে যে 6 জন মারা গেছে। এবং সেই 6 জনই হচ্ছে কি আপনার, কি বলে, যে 1 মাস 2 মাস বয়সের বাচ্চাগুলো, যারা সদ্য জন্ম নিয়েছে, এরকম 6 জন বাচ্চা মাত্র জন্ম নেবার পরেই সেখানে হসপিটালে মারা গেল। সেই মারা যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের তথ্যপাত্র, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। তো আমি একটু এখানে যেই তথ্যগুলো পেয়েছি এখন পর্যন্ত, সেই তথ্যগুলো আগে একটু স্ক্রিনে দেখাবো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে। তারপরে আমি নিজেও আসলে, আমার যখন ছেলে হয়, আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট, তখন আমি নিজেও একবার রাতদিন হসপিটালে গিয়েছিলাম, এবং সেখানে আমার যে বিভৎস অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাটা নিয়ে একটু বলবো। এবং পাশাপাশি বলবো যে আদ্দিন হসপিটালে আরো কি কি অকারেন্স গুলো এতদিন ঘটে আসছে, কিন্তু কেউ আদ্দিনের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না, কেন পায় না সেটা নিয়েও কথা বলবো। তো চলেন আমরা একটু আগে আদ্দিন হসপিটালের উপরে একটু দুই একটা নিউজ দেখি আমরা, যে কোন নিউজগুলো এই মুহূর্তে মানে আসছে আমাদের সামনে এবং তথ্যগুলো কি বলছে। রাজধানীর আদ্দিন হাসপাতালে ভোর থেকে 3 ঘন্টার ব্যবধানে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, সেখানকার সার্বিক অবস্থা কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। তো আজকে সকালে আসলে মগবাজারের এই আদ্দিন হাসপাতালে মর্মান্তিক এক ঘটনা ঘটে। আপনি বলছিলেন যে 6 জন নবজাতক শিশু যারা সদ্য জন্ম নিয়েছিলেন, যাদের মধ্যে 3 থেকে 4 দিন বয়স হয়েছিল প্রত্যেক নবজাতকেরই, তাদেরকে পোস্ট অপারেটিভ অর্থাৎ জন্ম নেওয়ার পর যেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়, সেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তাদেরকে রাখা হয়েছিল। এই ওয়ার্ডেই রাতের বেলা কোনো একটি দুর্ঘটনায়, এখন এটি কি গ্যাসের লিকেজ নাকি এসি বন্ধ করে আমি একটু এখানে আমার একটা তথ্য একটু সংশোধন করে নিতে চাই। সেটা হচ্ছে গিয়ে যে আপনার, আমি বলছিলাম যে 2 থেকে 3 মাস বয়সী বাচ্চা, আসলে বাচ্চাগুলো ছিল হচ্ছে আপনার 1 থেকে 2 দিন বয়সী বাচ্চাগুলো। তো এই বাচ্চাটা বলা হচ্ছে যে এসির গ্যাস লাইন লিক হয়েছিল, এই কথাটা আদ্দিন হসপিটাল দাবি করছে যে এসির কারণে এটা হয়েছে, কিন্তু এসির গ্যাস লিক করলে একসঙ্গে এতগুলো বাচ্চা মারা যাবে, এই ব্যাপারটা আসলে অনেকটা অবিশ্বাস্য। এবং সেই জায়গা থেকে আমরা আরেকটা সংবাদ দেখব যে আসলে এই শিশুদের মৃত্যুর পরে হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি জায়গাগুলো কি কি, সেটা নিয়ে আরেকটা নিউজ একটু আমরা দেখতে চাই। 6 শিশু মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি। এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি ডক্টর জাহিদ রায়হান। আগামীকালের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে একসঙ্গে 6 শিশুর অস্বাভাবিক মৃত্যু হয় গেল 27 মে। স্বজনরা অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে এ ঘটনা ঘটেছে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু। ঘটনা তদন্তে পৃথকভাবে উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছু নির্মাণগত ত্রুটি পাওয়া গেছে। শনিবারই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। পোস্ট অপটা যেভাবে ওখানে সেট আপ করা, কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, এরকম পোস্ট অপারেটিভ ওয়ার্ড তো হতে পারে না। সুতরাং এখানে একটা কনস্টিটিউশনাল গাফিলতি তো আছে। টোটাল জিনিসগুলো আশা করি আমাদের তদন্তের রিপোর্টে চলে আসবে। এমন ঘটনার পর আদ্দিন হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের মনেও নানা উদ্বেগ, উৎকণ্ঠা। এই হরানি হেন যাও এই অবস্থা। একটা জায়গায় দুটা কথা বললে অন্যরকম কথাবার্তা বলে রাগ হয়ে যায় হঠাৎ করে, আর কোথাও ঢোকার অনুমতি নেই, যে প্রবেশ হতে লেখা আছে পুরুষ প্রবেশ নিষেধ, আমরা তো ঢুকতে পারি না। যা ঝুঁকি দিলে ডাক দিলে কথা বলেই। আলোচিত এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ও গাফিলতির অভিযোগে থানায় মামলা হয়েছে। এরই মধ্যে আলামত সংগ্রহ করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ। তাদের সিআইডি স্যাম্পল সংগ্রহ করে যে রিপোর্ট দিবে এবং আমাদের আয়ও তদন্ত চলমান, এই দুইটার প্রেক্ষিতে আমরা খুব দ্রুত
একটা পুলিশ প্রতিবেদন। এখানে অনেকগুলো গাফিলতির কথা বারবার উঠে আসছে, অনেক ভাবেই কথা বলতেছে এবং সবচেয়ে অবাক ব্যাপার যে একটা হসপিটালের ভেতরে সেখানে রুটির কারখানার সন্ধান পাওয়া গেছে। মানে হাসপাতালের উপরে তারা ইলেকট্রিক ইয়েতে রুটি বানাতো এবং রুটির বেকারি, একটা রুটির বেকারি বানিয়ে রেখেছে হাসপাতালের মধ্যে। এটা নিয়ে আবার যে স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন তিনি গিয়েছিলেন গতকাল। আমরা একটু সেই স্বাস্থ্যমন্ত্রীর ভিডিওটা একটু দেখি। আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো, এরপরে অতীতেও তাদের অপকর্মগুলো নিয়ে কথা বলবো, আমার নিজের ব্যক্তিগত জীবনে আদ্দিন হসপিটালে আমার অভিজ্ঞতা কি সেইটা নিয়ে একটু কথা বলবো। কিন্তু তার আগে এবার যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার যে গাফিলতির জায়গাগুলো সেটা একটু ক্লিয়ার করতে চাই। আপনারা জানেন যে 27 তারিখে যে ঘটনাটি এখানে ঘটেছে অত্যন্ত মর্মান্তক, অত্যন্ত বেদনাত্মক। আমরা মর্মাহত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের পুরো সরকার আমরা মর্মাহত যে 6টা নবজাতকের একই সঙ্গে এই হাসপাতালে মৃত্যু হয়েছে। আমি সেদিন এখানে ছিলাম না, আমি আরেকটা ট্যুরে ছিলাম। আমার সম্মানিত ডিজি মহোদয়, এডিজি অ্যাডমিন, আরও আমাদের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয় ওনারা এসেছিলেন। আমার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ হয়েছে, একটি ইনকোয়ারি কমিটি হয়েছে। ইনকোয়ারি কমিটি আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। আমরা সকালে তদন্ত কমিটি মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের সমস্ত কিছু এখান থেকে নেওয়া হয়েছে। তারপরও আমাদের আরেকটা জিনিস আমাদের খুব দরকার, পূর্ণাঙ্গ রূপে তদন্ত রিপোর্টটাকে দাখিল করার জন্য। আমাদের 6টি মা যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে। সেই মাগুলো অনেক দূরে আছেন। আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছেন যোগাযোগ করতে। আরও 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে। যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। আমি 2-3 দিন অতিরিক্ত 3 দিনের মাথায় জমা দেবেন। এটা হলো অত্যন্ত সিনসিয়ার একটা প্রকাশ যে আমরা এটাকে আরো এনরিচ করার জন্য যাচ্ছি না। আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মৃত্যুর সাথে সাথে আমার আসার কথা ছিল, এটাও দেখা একটা ইচ্ছা ছিল। বাট যে জায়গাটা মারা গেছে এটা আমার আত্মসন্তুষ্টির জন্য দেখার দরকার ছিল, যাতে আমাকে আপনারা একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, শেষ পর্যন্ত সুরাহা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী, ওই রুটির কারখানাটা সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতে। এই যে বললাম রুটির কারখানা দেখলাম, এটাই তো ধারণা। এখানে কি কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড লিকেজ হওয়ার কোনো একটা কানেকশন? এটা আমাদের এক্সপার্টদের যারা আসছিলেন, আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো কারখানাটা দেখে এটা থেকে ওইরকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখার জন্য আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো আগামীকালই পাঠাবো। যে এখানে একটা হসপিটালের মধ্যে রুটির কারখানা বানিয়েছেন তারা, এবং সেই রুটির কারখানার ব্যাপারে যখন সাংবাদিকরা গিয়েছে তথ্য নেবার জন্য, কথা বলবার জন্য যে এমন ঘটনাটা কেন ঘটলো, সেই সময় আমরা দেখলাম যে সেখানকার যে কি বলে ক্লিনার যারা আছে হাসপাতালের, মানে 3য় শ্রেণীর কর্মচারী যারা ফ্লোর ক্লিন করে, টয়লেট ক্লিন করে, সেই ক্লিনারদেরকে আদ্দিন হসপিটাল কর্তৃপক্ষ লেলায়া দিচ্ছে এই সাংবাদিকদের উপরে। সেই ভিডিও আপনারাও নিশ্চয়ই দেখছেন, তারপরও আমি দেখাবো। এবং আদ্দিন হসপিটালের লোক, মানে ডাক্তার এবং অন্যান্যরা যে লোকজন লেলায়া দেয় সেটার সাক্ষী আমি নিজেই। তো সাংবাদিকদেরকে কিভাবে দৌড়ানি দিচ্ছে সেটা একটু দেখি আমরা, চলেন। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বিতর্কে জড়ানো রাজধানীর আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ এবার মানমুখী সাংবাদিকদের ওপর। হাসপাতালের উপরতলায় বেকারির সন্ধান মেলার পর সাংবাদিকরা সেখানে ছবি নিতে গেলে পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তারক্ষীদের লেলিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় তাদের হাতে দেখা যায় ধারালো দেশীয় অস্ত্র। এতে হামলার শিকার হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। পরে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। অপেশাদার আচরণের পাশাপাশি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। এর আগে আদ্দিন হাসপাতালে বেকারির খবরে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী, ছুটে আসেন গণমাধ্যম কর্মীরাও, তবে ভেতরে ঢুকতে দেয়া হয়নি তাদের। বের হয়ে মন্ত্রী জানান, বেকারি পুরোটাই চলছিল অনিয়মের মধ্য দিয়ে। জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম
পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। মন্ত্রী যাওয়ার পর হাসপাতালে প্রবেশ করেন পুলিশ ও র্যাব সদস্যরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এই হচ্ছে একটা হসপিটালের অবস্থা, যে হসপিটালে সাংবাদিকরা যখন তথ্য সংগ্রহ করতে যায় তাদের বিরুদ্ধে হচ্ছে গিয়ে এই যে তাদের সুইপার, তাদের ক্লিনার, এদেরকে লেলায় দিচ্ছে, এবং আপনার ভিডিওতে দেখলেন যে কি ভয়াবহ মানে চিত্র ছিল সেখানে। এবং এই ঘটনাগুলোর পেছনে ধর শেখ মহিউদ্দিন যিনি রয়েছেন চেয়ারম্যান আকিজ গ্রুপের, সে হচ্ছে এটার মালিক আদ্দিন হসপিটালের। এই আদ্দিন হসপিটাল পুরোটাই জামাত কানেক্টেড, আপনারা সবাই এটা জানেন, কারণ কিন্তু তথ্যপাত্র আপনি সে অর্থে পাবেন না, কারণ শেখ মহিউদ্দিন যিনি চেয়ারম্যান রয়েছেন আদ্দিন ফাউন্ডেশনের, সে কখনোই এটা স্বীকার করবে না। জামায়াতের যত প্রতিষ্ঠান আছে কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেন না অফিসিয়ালি তারা বলে যে এটা জামায়াতের প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো জামায়াতের, এবং সেটা মোটামুটি প্রকাশিত, সবাই জানে আদ্দিন হসপিটাল জামায়াতের একটা প্রতিষ্ঠান। জামায়াত সব আমলেই তার ব্যবসায়িক ভিত্তিটা এতটা স্ট্রং রাখে যে আওয়ামী লীগের সময় বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবসা করে গেছে এই জামাত। হ্যাঁ, বিএনপি আসবে, সবচেয়ে বেশি ব্যবসা করবে জামাত। তারা ব্যবসায়িক জায়গাগুলোকে সবসময় এমন একটা ভাব নিয়ে থাকে যেগুলোর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, কিন্তু শেখ মহিউদ্দিন নিজে জামায়াতের সাথে যুক্ত একজন মানুষ। জামায়াতের বিভিন্ন অনুষ্ঠানে আপনি অজস্র ভিডিও পাবেন, অজস্র ছবি পাবেন এই শেখ মহিউদ্দিনের। তো এই যে পরবর্তীতে ধরেন এটা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে, এটা করেছে, এটা করেছে, কিন্তু আদ্দিন হসপিটালের ব্যাপারে এই যে ঘটনাগুলো, এই যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো কি আজকেরই শুধুমাত্র? চলেন আমরা আর কয়েকটা পুরনো নিউজ দেখি আদ্দিন হসপিটাল নিয়ে, তারপরে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গাটায় আসবো যে আমার সঙ্গে আদ্দিন হসপিটাল কি করেছিল, কি ঘটেছিল সেদিন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নিউজ যে আদ্দিন হসপিটালে প্রসূতির মৃত্যুর অভিযোগ। এটা হচ্ছে গিয়ে আপনার 2019-এর 19 নভেম্বরের একটা নিউজ আদ্দিন হসপিটালে। এই যে মৃত আসমার মামাতো ভাই মেহেদি অভিযোগ করে বলেন, গত 7 দিন আগে আসমা জানতে পারে তার পেটের ভেতর বাচ্চা মারা গেছে। তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেয় বরিশালের চিকিৎসকরা। পরামর্শ অনুযায়ী তাকে 17 নভেম্বর দুপুরের দিকে মগবাজার আদ্দিন হসপিটালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকদের জানানো হয় পেটে বাচ্চা মারা গেছে, সিজার করতে হবে। চিকিৎসকরা তাদের জানান আগে দেখবে নর্মাল ডেলিভারি হয় কিনা, পরে সিজার করবে। আসমার অবস্থা খারাপ হলে গতকাল রাতে তাকে লেবার ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে আসমা মৃত বাচ্চা প্রসব করলেও তাকে বাঁচানো যায়নি। মানে গর্ভে বাচ্চা মারা গেছে, এটা সিজার করতে হবে, খুব নর্মাল, কারণ বাচ্চা ওখান থেকে কোনো রকম অ্যাক্টিভিটিস করবে না যে বাচ্চাটা নর্মাল ডেলিভারি হবে। কিন্তু শুধুমাত্র ভর্তি করে রেখে সেখানে টাকা বাড়ানোর জন্য, চার্জ বাড়ানোর জন্য আদ্দিন হসপিটাল একটা মৃত বাচ্চাকে পেটের ভিতরে নিয়ে এই মহিলাকে হসপিটালে ভর্তি করে রেখে দিচ্ছে। সে সিজার করে নাই, কারণ তার টাকা দরকার। কিন্তু তারা আবার বয়ান দেয় সবচেয়ে কম টাকায়, সবচেয়ে কম মূল্যে আমরা এই সেবা দিয়ে থাকি। পুরোটাই ভাওতাবাজি। আমি আসছি সেই জায়গাটায়। আরেকটা নিউজ দেখি তার আগে। এটা হচ্ছে 2024-এর 20 নভেম্বরের একটা নিউজ। আদ্দিন হাসপাতালের আইসিইউ থেকে নবজাতক বদলের অভিযোগ। রাজধানী আদ্দিন হাসপাতালের আইসিইউ থেকে শিশু সন্তান পরিবর্তনের অভিযোগ করেছেন এক পরিবার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ করেছেন আইসিইউতে থাকা 3 শিশুর মায়ের নাম এক হয়, এই জটিলতা সৃষ্টি হয়। ভর্তি হওয়া ভুক্তভোগী শিশুর বাবা বলেন 2 দিন বয়সী সন্তানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরে বুঝতে পারেন এই শিশু তার নয়। এই হচ্ছে একটা নিউজ। আরেকটা নিউজে আমরা একটু যাই, চলেন আরেকটা নিউজ দেখি। আদ্দিন হাসপাতালে হেনস্থা, আতঙ্কে পরিবার সহ নির্ঘুম রাত কাটলো মাহবুবের। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ হেনস্থার শিকার হয়েছেন 10 মিনিট স্কুলের ম্যানেজার ও সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। সদ্য ভূমিষ্ঠ সন্তান, অসুস্থ স্ত্রী আর 2.5 বছরের কন্যা শিশুকে নিয়ে ভয়াবহ রাত কেটেছে তার। মানবিক কারণে কেবিনে অবস্থান করলেও অমানবিকভাবে তার উপর আক্রমণ করেছে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। গত 11 নভেম্বর রাতভর এমন ভয়াবহ অভিজ্ঞতা শিকার মাহবুব। পরে এতে পরিবার নিয়ে নির্ঘুম রাত কেটেছে তার। মগবাজার এই হাসপাতাল কর্তৃপক্ষ সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। তো এই যে মগবাজারে যে টোকাই মতো কিছু একটা ক্যাডার বাহিনী পালে ওরা, এই সন্ত্রাসী গোষ্ঠী, এই আদ্দিন হসপিটাল কর্তৃপক্ষ, এই হায়নার দল, ওদের একটা আসলে সন্ত্রাসী একটা গোষ্ঠী আছে ওখানে পাইলা রাখে। তাদেরকে কেউ সুইপার পোস্টে নিয়োগ দিয়ে রাখছে, কাকে বিভিন্ন পোস্টে নিয়োগ দিয়ে রাখছে। হ্যাঁ, মূলত এরা হচ্ছে ওদের ক্যাডার বাহিনী, শিবিরের ক্যাডার বাহিনী। যখনই কোনোভাবে হাসপাতাল কোনো রকম অপকর্ম করে, সেই অপকর্মের জন্য প্রতিবাদ করে, তখন তাদেরকে লেলায় দেওয়া হয়।
আমরা চলেন আরো একটা নিউজের দিকে একটু যাই। ঢাকার গুলো তো দেখলাম, এগুলো আমি নিউজগুলো পুরোটা না পড়ি, শুধুমাত্র সংক্ষেপে ইয়েটা দেখে যাই আমরা ট্যাগলাইনটা। যশোর আদ্দিন চক্ষু হাসপাতালের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ। এই নিউজটা হচ্ছে 2001-এর 27 তারিখ। এবং তারপরে দেখি কুষ্টিয়ায় আদ্দিন হাসপাতালে 50,000 টাকা জরিমানা, 30শে সেপ্টেম্বর 2018 এটা। তারপরে সুনাম হারাচ্ছে আদ্দিন হাসপাতাল খুলনা শাখা, রোগীদের নানান অভিযোগ, ডিসেম্বর 17, 2025। যশোরের আদ্দিন হাসপাতালে সেবার নামে অনিয়মের অভিযোগ, এটা 2022। তারপরে অনিয়ম অবহেলা ছিলই, খরচা বেড়েছে আকিজের আদ্দিন হাসপাতালে। এরকম নিউজ দিয়ে ভর্তি আপনি পেয়ে যাবেন যে তাদের নামে আসলে শুধুমাত্র আজকে যে অভিযোগ সেটা না, এই অভিযোগগুলো আরো অনেক দিনের। যেমন এই অভিযোগ নিয়ে পুরনো একটা ভিডিও আমরা দেখতে পারি, এখানে অভিযোগগুলো যে ওখানকার কর্মীদের আচরণ কিরকম, ওখানের স্টাফ যারা আছে তাদের আচরণ কিরকম, সেই জায়গাটা নিয়েও দেখতে পারি আমরা একটা ভিডিও। আমরা দাঁড়ান আপনাদেরকে একটা ভিডিও দেখে, এই ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন যে আদ্দিন হসপিটালে স্টাফদের ব্যবহারটা কেমন। হসপিটালে নার্সদের খামখেলির কারণেই হয়। নার্স আয়া এগুলোর ব্যবহার একদম ভালো না। মেয়েটারা 2 মাস আগে ভর্তি করাইছি, নার্সরা অনেক খারাপ ব্যবহার করছে। না তাহলে আবার আসছেন কেন, এখানে আসছেন কেন, দূরে গিয়ে দেখাইতে পারলেন না, এখানে খারাপ জন আসছেন কেন? আপনারা এখন কি কাজে আসছেন? আমরা এখানে চেকআপ করতে আসছিল, শুরু থেকে আপনাদের ডেট ছিল। হ্যাঁ তো কোথায় এটা, রুম কোথায়? তো আমরা এখানে টিকা দিয়ে 3তলা থেকে নামছি, তো বেবির পোশাক দেখতে আসছি। পরে ওনারা বলতেছে একটা লোক একটা পাইছে আর কি, এখন আপনাদের নামে অনেক কথা বলতেছে। এখন আমরা বলতেছি যে যার বেবি গেছে সে বুঝে, তারা তদন্ত করতেছে। তো দেখেন উনি আমার সাথে দুর্ব্যবহার করলো। আপনারা আসছেন কেন তাহলে? যদি এখানে হয়ে থাকে তাহলে আপনারা আসছেন কেন? অন্য হসপিটাল দেখতে পারলেন না, এখানে আসছেন কেন? এই তো আপনাদের আসতেই হয়েছে, ঝগড়া লেগে গেছে সমান। আমার সাথে অনেক দুর্ব্যবহার। আচ্ছা আপা, আপনি কি এখানে শুরু থেকে? হ্যাঁ, আমি যখন আসছি, যখন রোজার মাসে আমার বোনকে ভর্তি করাইছি, তখনও নার্সদের অনেক খামখেয়ালি ছিল। আচ্ছা, নার্সদের ও অ্যান্টিবায়োটিক আপনারা দেখতে পারেন, অ্যান্টিবায়োটিক ওষুধ ডোজ দেওয়া হয়েছে আমার বোনকে সকাল বিকাল 2 বেলা। ওইখানে ভিটামিন ইনজেকশন, ডাক্তাররা অনেক ভালো, তাদের চিকিৎসাও ভালো, ডক্টরদের নামে আমি কিছু বলবো না, কারণ ওনারা পরে লাস্টে এসে নার্সদের খামখেয়ালির কারণেই যা হয় এই হসপিটালে, নার্সদের খামখেয়ালির কারণেই হয়। নার্স আয়া এগুলোর ব্যবহার একদম ভালো না। আপনি যতদিন এখানে ভর্তি ছিলেন এগুলো মূলত হচ্ছে গিয়ে জামায়াতের ছাত্রী সংস্থা থেকে শুরু করে যে কাউন্টারে বসে একটা দেখলেন, এগুলো হচ্ছে ছাত্রী সংস্থা থেকে আনা হয় এবং এদেরকে ক্যাডার হিসেবে মূলত নিয়োগ দেওয়া হয়। তাদেরকে এক একটা আইডেন্টিটি দেওয়া হয়। যেমন গতকালকে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে একজন দাবি করতেছে যে তিনি হচ্ছেন পেশেন্ট, তিনি পেশেন্টের লোক। সে ধাক্কা সাংবাদিকদেরকে বের করে দিচ্ছে, বের করতেছে এবং বলছে আমার এখানে পেশেন্ট আছে, আমার পেশেন্ট আতঙ্কিত হয়ে যাবে, আমার পেশেন্ট ভয় পেয়ে যাবে, আপনারা কেন এখানে আসবেন, মানে এই ধরনের একটা সিম্পিয়ার সে করতেছিল। তো তাকে বারবার জিজ্ঞেস করছে, আপনি তো দায়িত্বপ্রাপ্ত না হাসপাতালে, আপনি একজন পেশেন্টের যদি সঙ্গের মানুষ হন তাহলে আপনি তো এইভাবে আচরণ করতে পারেন না, তো আপনার পেশেন্ট কোথায় আছে? বলে আমার পেশেন্ট আছে 5 তলায় আছে আমার পেশেন্ট। হ্যাঁ, তো এই যে মানে জামায়াতের সিস্টেমটা কি, ধরুন এই যে এখন ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, তো সাংবাদিক ঢুকেন না, পেশেন্টদের অসুবিধা হয় এটা বলার জন্য ধরেন গতকালকে থেকে 100 শিবিরের বা জামায়াতের নেতা বা কর্মী যারা আছে, কর্মীদের বউ সহকারে ভর্তি নিয়ে নিছে 100। এই 100 কি করবে? গণমাধ্যম কর্মী গেলেই বলবে পুলিশ আমাদেরকে ডিস্টার্ব করতেছে, আমার পেশেন্ট আছে, এই যে দেখেন আমার পেশেন্ট, আমার কাগজ। ভর্তি হয়েছে কিন্তু একদিন আগে। জামাত আইনা ধরেন 100 পেশেন্ট হিসেবে এদেরকে ভর্তি করবে, ক্যাডারদেরকে, এবং এই ক্যাডারদেরকে ভর্তি করে মূলত এই যে সাংবাদিকদের উপর হেনস্থা থেকে শুরু করে মানে হসপিটাল কর্তৃপক্ষকে কিভাবে নিরপরাধ বানানো যাবে সেটা ধরেন রুগী সাজিয়ে তাদের মুখ দিয়ে বলাবে। এটা হচ্ছে গিয়ে জামাতের পরিকল্পনা এবং সেই কাজটা করতেছে। লাস্টে সাংবাদিক ওই লোককে খুব ভালোভাবেই ধরছে এবং সে বলে দিচ্ছে এই হসপিটালে এই মুহূর্তে 900 জন রোগী ভর্তি আছে, এই ফ্লোরে এতজন, এই ফ্লোরে এতজন, এইরকম এরকম, আপনারা এটা করতেছেন। কারণ আপনি এত কিছু জানেন, একটা হসপিটালের রোগী হিসেবে আপনি ভর্তি হয়েছেন, হাসপাতালের টোটাল রোগী কত আছে, কোন ফ্লোরে কতজন রোগী, সবকিছু আপনার জানা। সাংবাদিকদের তোপের মুখে পরে কেটে পড়ে। যাই হোক, এখন আদ্দিন হসপিটালের নামে এই অভিযোগগুলো আজকের না, কিন্তু অনেকেই আদ্দিন হসপিটালের স্বল্প মূল্যে চিকিৎসা এবং হচ্ছে গিয়ে কি বলে যে ইসলামের নাম, আপনি এই হসপিটালে ঢুকলেই দেখবেন প্রত্যেক ফ্লোরে হচ্ছে গিয়ে আপনার কি বলে যে মাইক লাগানো, আজান দিচ্ছে 5 বেলা ওখানে নামাজ হচ্ছে, 5 বেলা প্রত্যেক ফ্লোরে কোরআনের আয়াত দিয়ে ভরে রাখছে। এই যে ধর্মটাকে নিয়ে ব্যবসা করা, এই ধর্মীয় লেবাসটা দেখে অনেকেই ভাবে যে আদ্দিন যেহেতু ধর্মের নামে এত কিছু, হ্যাঁ, অতএব এটা কিছু একটা ভালো কিছু করবে, এই ভরসায় যায়।
আমি আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট তখন হঠাৎ করে একদিন হচ্ছে গিয়ে জরুরিভাবে আমার ওয়াইফকে হসপিটালে নেওয়ার প্রয়োজন পড়লো। তো কাছাকাছি 8 দিন ছিল, 8 দিনে নিয়ে গেলাম। তো 8 দিনে ওই নিয়ে যাওয়ার পরে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, আমার ওয়াইফের হচ্ছে তখন ধর প্রেগনেন্সিকালীন ডায়াবেটিক্স ধরা পড়েছিল। তো সেই জায়গা থেকে একজন ডাক্তারের কাছে একজন পেশেন্ট সে যত খারাপ অবস্থায় থাকুক না কেন, তাকে আপনি এরকম ভাবে মানসিকভাবে তাকে সান্ত্বনা দিবেন, মানসিকভাবে তাকে এতটুকু রিল্যাক্স দিবেন যাতে সে শক্তি পায়, সে সাহস পায়। তো আমার ওয়াইফ 8 দিন হসপিটালে ডাক্তারের চেম্বারে ঢুকলেন, কথা বললো। তো আমি হচ্ছে বাইরে বসে আছি। তো কথা বললো, কথা বলে আমি দেখলাম আমার ওয়াইফ স্বাভাবিকভাবে ভিতরে ঢুকেছে, ওখান থেকে বেরিয়ে আসলো কান্না করতে করতে হাসপাতালের চেম্বার মানে রোগীর ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে আসার পরে আমি ওয়েটিংয়ে। তো আমি তো দেখা হঠাৎ করে চমকে গেছি যে স্বাভাবিক মানুষ গেল, হঠাৎ করে এরকম কেন হলো। চেক আপের জন্য গিয়েছিলাম। তো তারপরে আমার ওয়াইফ যেটা বললো সেটা হচ্ছে গিয়ে ডায়াবেটিক্স হয়েছে, ডায়াবেটিক্সের জন্য বাচ্চা হয়ে যেতে পারে, ওই হয়ে যেতে পারে, আপনার বাচ্চা যদি মারা যায় পেটের ভিতরে তাইলে দায়ী থাকবেন আপনি, আপনি কেন আগে হাসপাতালে আসেন নাই, মানে এই ধরনের কথাবার্তা তার। মানে আমার ওয়াইফকে এরকম ভাবে ট্রমার মধ্যে ফেলে দিছে, সে কানতে কানতে বেরোয় আসছে। এবং আইসা যখন আমার এগুলো সব বললো, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আমি সেই ডাক্তারের চেম্বারে মানে রুমের মধ্যে ঢুকলাম, দরজা লাগানো, অন্য রোগী দেখতেছে, আমি ডোন্ট কেয়ার, আমি যে ধাক্কা মেরা খুইলা দিয়া ঢুকতে মানা করতেছে। ওখানে যে ছিল আর কি সিরিয়াল দেয় ছেলেটা, আমি ধাক্কা মেরে ঢুকে আমার মতো করে ধাক্কা দিয়ে ঢুকে গেছি। ঢুকে যেতে বললাম যে আপনি আমার ওয়াইফকে কি বলছেন। তো বলছে আপনি কোন পেশেন্ট, কোন পেশেন্ট। তো আমি বললাম এই যে একটু আগে গেল আপনার এখানে, কান্না করতে করতে বের হয়ে গেছে। তো সে বলতেছে আপনি কে। আমি তার হাজব্যান্ড। আপনি আমার ওয়াইফকে কি বলছেন? একজন পেশেন্ট আপনার কাছে আসলে সে ক্যান্সার পেশেন্ট হইলেও হাসি মুখে বের হয়ে যাবে একটা ভরসা নিয়ে, তার মধ্যে আপনি শক্তি যোগাবেন, সাহস যোগাবেন। আমার স্বাভাবিক আমার ওয়াইফ আসলো আপনার কাছে, আপনি এরকম আতঙ্কজনক কথাবার্তা বলছেন যে আমার ওয়াইফ কান্না করতে করতে মানে ট্রমার মতো কান্না করতেছে। তো এটা কোনো ডাক্তার আচরণ কিনা। তো ওখানে তার সঙ্গে আমার তর্ক হইলো, সে বারবার হুমকি দিচ্ছে, এই সিকিউরিটি গার্ড, এই ওদেরকে ডাকো, এই আরে বাইর করে এখান থেকে, তাই না এইটা ওইটা। আমি সামনে যেয়ে বসলাম, বসে দেখলাম আমার মুখ আবার অনেক ভালো মুখ। আমি অমনি কইলাম যেখানে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে, শুয়ারের বাচ্চা প্রত্যেকটা সিসি ক্যামেরা যাচাই করবো, তোর কোন বাপ আছে তুই ডাইকান কুত্তার বাচ্চা, তুই ডাক্তারি তোরে করতে বলছে কে, তুই কি ডাক্তারি করার যোগ্য কিনা কুত্তার বাচ্চা, আজকে আমি এটা এখানে বসে প্রমাণ করে যাবো, তুই আয়। এরপরে চারপাশ থেকে অনেক রুগীরা আবার বলা শুরু করলো যে ভাই আমাদের সাথে এমন হয়েছে, ভাই তারা এমনই করে, তাদের আচরণ এমন, এটা ওইটা এটা ওইটা। তো ওই ডাক্তার প্রথমে হচ্ছে গিয়ে 4-5 জন ওই যে কি বলে ক্লিনার টাইপের লোকজনকে ডেকে আনলো আমার ওখান থেকে ধরে বের করতে। তো ওরা হচ্ছে আমার গালাগালি এবং আমার গলা শুই না, ওরা এইটুকু বুঝছে যে না লগে খুব বেশি পায়তারা লওয়া যাইব না। তো আমি বললাম একজন মানে শারীরিক কোনো সমস্যা নিয়ে একজন ডাক্তার মানে রোগী আসলেও একজন ডাক্তারের কাজ হচ্ছে তার মানসিক ট্রিটমেন্টটাও দেয়া, তাকে এই ধরনের আচরণ করা যে রোগীটা স্বাচ্ছন্দ্য বোধ করে, রোগীটা একটা আশ্বস্ত হয় যে ইয়েস আমি কিছু হবে না, আমি ভালো হয়ে যাব, এই তো। কিন্তু ও হচ্ছে জাস্ট ইমিডিয়েটলি আমার ওয়াইফকে ওই হসপিটালে ভর্তি করার জন্য, কেন আগে ভর্তি হন নাই, যদিও আমার ওয়াইফকে কিন্তু তারপর আমি বারডেমে ভর্তি করি, এবং বারডেমে ভর্তি করি বোধহয় এই ঘটনাটা প্রায় আরো 15 দিন পরে। কারণ তখন আমার ওয়াইফের ডেলিভারি ডেট না। কিন্তু ওই ডাক্তার হচ্ছে কি আপনার ডায়াবেটিক্স হাই, আপনার বাচ্চা মরে যাইবো, আপনার বাচ্চা মরে গেলে আপনি দায়ী থাকবেন, আপনি এখনো হসপিটালে ভর্তি হন, আপনি এখনই ভর্তি হবেন, নাহলে বাচ্চা বাঁচাইতে পারবেন না। এই কথাগুলো বইলা মূলত এই হারামজাদার বাচ্চা আমার ওয়াইফকে ভর্তি করার জন্য মানে পুরো ট্রমার মধ্যে ফেলে দিয়েছিল। তারপর যখন আমি গালাগাল করি, যখন আমি সব সিসি ক্যামেরা ফুটেজ চেক করার কথা বলি, অন্য রোগীরা যখন সেখানে বলে যে এই ডাক্তার এমনই করে, এই জায়গায় এমনই অবস্থা, নার্সদের ব্যবহার এরকম, এই বিষয়ে সব অভিযোগগুলো সবাই চিল্লাচিল্লি করে বলতে থাকে আমার সঙ্গে, তখন ওরা একটু ঘাবড়ায় যায়। তখন ওখানে কেউ একজন ছিল দায়িত্বরত, সে আসে, এসে হচ্ছে ক্ষমা চায়, মাপটাপ চায় তিনি, হ্যাঁ যে ভুল হয়ে গেছে এটা ওইটা, পরে ডাক্তারকে দিয়ে মাপ চাওয়ায় দেন আমরা চলে আসি। এটা হচ্ছে ঘটনা। কিন্তু ধরেন ওই দিন যদি আমি ওইভাবে প্রতিবাদটা না করতে পারতাম, ও হচ্ছে কি টোকাই বাহিনী দিয়া নিশ্চয়ই মারধর করে পাঠাই দিত। ধরেন আমি যদি গ্রাম থেকে আসতাম, মারধর করে পাঠাই দিত। তো এই 8 দিন হসপিটাল ধর্মের নাম বইলা, ইসলামের নাম বইলা, মানুষকে কম টাকায় সেবা দেওয়ার নাম বইলা এখানে মূলত এক ধরনের নির্যাতন চালাচ্ছে রোগীদের উপরে। এখানে যেই রোগীরা ভর্তি হন তাদের অভিজ্ঞতাগুলো একটু শোনেন, তাহলে বুঝতে পারবেন। আপনার শুধুমাত্র ধর্মের নাম শুই না, শুধু ইসলামী লেবাস দেখা, শুধু কম টাকা দেখা আপনার সন্তান, আপনার প্রসূতি স্ত্রী, তাদের জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন না দয়া করে। 8 দিন হসপিটাল যে শিশু হত্যার একটা ফাঁদ, কম টাকায় সেবা দেওয়ার নাম করে যারা ধরেন ওখানে সেবা নিতে যায় তাদেরকে কুত্তার মতো ব্যবহার করে। এবং ব্যাপারটা এমন যে তুই মাগনা চিকিৎসা নিতে এসেছিস, ফকির নির্পলা, তোর আবার কিসের অধিকার, ওদের অ্যাপ্রোচটা থাকে এরকম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটু দূরে থাকবেন। এই 8 দিন হসপিটালের ব্যাপারে কথা বলেন, এদের নামে অভিযোগ আজকের না, এদের নামে এই কি বলে এই ধরনের যে অভিযোগগুলো এগুলো দীর্ঘদিনের, কিন্তু কেউ কথা বলে না, কারণ এদের একটা বিশাল
সন্ত্রাসী বাহিনী আছে, এদের একটা বড় ক্যাডার বাহিনী আছে যারা ওই হসপিটালের ভেতরেই থাকে। অতএব এই হসপিটালগুলোর ব্যাপারে কথা বলেন। আমাদের সন্তানরা যাতে এইভাবে মানে ওদের বেকারির ব্যবসা করতে গিয়ে আমাদের বাচ্চা মারবে, এটা হইতে পারে না। এবং সেই ব্যাপারে তথ্য নিতে গেলে সাংবাদিকদেরকে গণধোলাই দেবে দৌড়ানি দিয়া, এটা কোনো সভ্য রাষ্ট্র হইতে পারে না। আদ্দিন হসপিটাল একটা শিশু মৃত্যুর কারখানা, মানুষকে নির্যাতনের একটা কারখানা, অসুস্থ রোগীদেরকে জিম্মি করে একটা ব্যবসা করতেছে আদ্দিন। এই আদ্দিনের বিরুদ্ধে কথা বলুন, আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে।